সবথেকে বড় খবর, গুজরাটে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের গেমিং জোনে। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। গুজরাটের রাজকোটে বিধ্বংসী আগুন, গুজরাটের গেমিং জোনে ভয়াবহ আগুন, গেমিং জোনে ভয়াবহ আগুন। এবং যে গেমিং জোনে অল্প বয়সী শিশু, তাদের থাকার সম্ভাবনা বেশি, আটকে পড়ার সম্ভাবনা বেশি। সেই ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি। দাও দাও করে আগুন জ্বলছে, পুলিশ, দমকল বাহিনী প্রত্যেকে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। গোটা গেমিং জোনটায় হঠাৎই আগুন লেগে যায় এবং দ্রুত গতিতে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে, যেটা সব থেকে বড় আশঙ্কা যে বহু শিশু এবং অল্প বয়সী এই গেমিং জোনে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই রেমাল, একবার দেখব আমরা। রেমালের প্রভাব উপকূলবর্তী জেলায় পড়বে, যেমনটা সৃজিতা বলছিল। ফলে একদম উপকূলে কোন জেলা রয়েছে দেখে নিন। এখানে দক্ষিণ 24 পরগনা রয়েছে, এখানে পূর্ব মেদিনীপুর রয়েছে। এই দুই জেলায় যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপর ল্যান্ডফলের পর, অর্থাৎ রেমালের ল্যান্ডফলটা কোথায় হচ্ছে? বাংলাদেশের খেপুপাড়া আর এখানে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, এই দুটোর মধ্যে। বাংলাদেশের খেপুপাড়া আর দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ, এই দুটোর মধ্যে মাঝামাঝি জায়গায় রেমালের ল্যান্ডফল হওয়ার কথা। ফলে ল্যান্ডফলের পরে রেমাল যে পথে পশ্চিমবঙ্গের ভিতরে ঢুকবে, তাতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। তাই এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গের দিকে এই ঝড় সেভাবে প্রভাব ফেলবে না। ঝড়ের প্রভাবে বা সাইক্লোনিক ওয়েদারের প্রভাবে বৃষ্টি হতে পারে, কিন্তু প্রভাব সেভাবে রাঢ়বঙ্গের দিকে পড়বে না, উত্তরবঙ্গের দিকেও নয়। কিন্তু লাল সতর্কতা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গের এতগুলো জেলায়: পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। এই মুহূর্তে ঝড়ের অবস্থান ঠিক কোথায়, রেমাল এই মুহূর্তে কোথায় ঠিক রয়েছে আমরা দেখে নেব। সমাদৃতা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা দেখব এই মুহূর্তে কোথায় রয়েছে রেমালের অবস্থান। সমাদৃতা, আমরা দেখতে পাচ্ছি উইন্ডিতে ঝড় কোন পথে এগোচ্ছে সেটা দেখা যাচ্ছে। তুমি যদি একটু ব্যাখ্যা করে বলে দাও সবার জন্য, এই মুহূর্তে এই ঝড়ের অবস্থান কোথায় এবং সেটা কখন উপকূলে পৌঁছবে বা ল্যান্ডফল হতে পারে। একেবারে ঈশান্ত, আমরা যখন এখন বাংলা প্রাইম টাইমে বাংলা দর্শকদের দেখাচ্ছে, তখন ঠিক ঝড়ের অবস্থান এটাই, আমি এই টাইমটাই সেট করে রেখেছিলাম। আমি এবার একটু এগোবো। আমি আজ রাত 9টার থেকে আমি চলে গেলাম রাতটা পার করে কালকে সকাল 10টা। কাল সকাল 10টায় দেখো কলকাতার অনেকটা কাছে চলে এসেছে। কলকাতার মানুষ, এই বঙ্গের মানুষ অর্থাৎ বাংলার মানুষ, তাদের কাছাকাছি আরও চলে এসেছে ঝড়টা। আরও একটু সময়টাকে এগোই। আমি সকাল 10টা থেকে চলে গেলাম সোজা সন্ধ্যে 7টা, রবিবার, আগামীকাল ছুটির দিন, প্রত্যেকে ঘরে বসে থাকবেন যখন। সন্ধ্যে 7টায় ইতিমধ্যেই কিন্তু আছড়ে পড়েছে কলকাতা জুড়ে, কিন্তু কাল সন্ধ্যে 7টায় প্রবল বৃষ্টি হবে, অন্তত এখানে আমরা যা পূর্বাভাস পাচ্ছি সেই অনুযায়ী। আর আমরা জানি, যা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আছে, রবিবার রাত মাঝরাতে কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে রেমাল। সেই সময়টা একটু দেখে নেব। আমি দেখাতে চাইবো রবিবার, আমি এই রাত 10টা, এই রাত 12টা অর্থাৎ সোমবার হয়ে যাচ্ছে যখন, ঠিক তখন দেখতে পাচ্ছি আমরা কলকাতা জুড়ে প্রবল বৃষ্টি। অর্থাৎ এই সময় মাঝরাতে যে আছড়ে পড়ার কথা বলা হচ্ছে ঈশান, সেই সময়টাতে কিন্তু আসলে দেখতে পাওয়া যাচ্ছে রেমাল কলকাতা বা সাগরদ্বীপ, আদতে সাগরদ্বীপে আছড়ে পড়বে, সাগরদ্বীপ খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে। তার প্রভাবে কলকাতা এবং আমাদের এ রাজ্যে প্রবল বৃষ্টি হবে কাল মাঝরাতে। এই হচ্ছে আপাতত রেমালের অবস্থান। বেশ বেশ, অনেক ধন্যবাদ সমাদৃতা, আমাদের সহকর্মী সমাদৃতা। আমাদের প্রায় স্যাটেলাইট ম্যাপে কোথায় রেমালের অবস্থান কীরকম দেখা যাচ্ছে, এই মুহূর্তে সে কোথায় আছে, কখন এসে আছড়ে পড়তে পারে উপকূলে, এবং তার প্রভাবে কখন থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, কখন তার প্রভাব কতটা বাড়তে পারে দেখিয়ে দিল। একেবারে এবার সরাসরি আবহাওয়া দফতরের কর্তার কাছে চলে যাব। আবহাওয়া দফতরের কর্তা কি জানাচ্ছেন, কখন থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে, কিভাবে প্রভাব পড়তে পারে, সরাসরি আবহাওয়া দফতরের কর্তার মুখ থেকে শুনবো। আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং আগামীকাল
আগামীকাল রাত্রে মধ্যরাত্রি মানে ধরুন রাত্রি 11:30 থেকে 11টা থেকেই ধরুন 11টা থেকে রাত্রির 1টা ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে বিটুইন আপনার খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার। আপনারা দেখলেন রেমালের বর্তমান অবস্থান এবং আজ থেকে কাল মধ্যরাত অবধি ঠিক কিভাবে রেমাল এগোবে কিভাবে কলকাতা এবং অন্যান্য অঞ্চলগুলি অন্যান্য জেলাগুলি প্রভাবিত হবে। এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে তার আগে ঠিক কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। চলুন একে একে দেখাই। মাইকিং চলছে মূলত সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে আরও যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা ইতিমধ্যেই মাইকিং করছেন। তারা সেই মাইকিং এর মাধ্যমে স্পষ্টতই জানাচ্ছেন যে সকলে ফ্লাড সেন্টারে চলে আসুন। শুনুন একবার কি বলছেন তারা। জনসাধারণকে জানানো যায় যে আপনারা দুর্বল নদীর বাঁধের এবং কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না। 26 তারিখে এই রেমাল নামক ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়ে উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে। সে কারণে এলাকার সমস্ত জনসাধারণ, মৎস্যজীবী ভাই বন্ধু সহ যারা ফেরি আমরা দেখে নিলাম কিভাবে সতর্ক বার্তা জারি করা হচ্ছে, কিভাবে মাইকিং করা হচ্ছে, কিভাবে উপকূলবর্তী এলাকায় সমুদ্রে এবং কখনো নদীতে কখনো খাড়িতে কখনো সমুদ্রে ভেসে ভেসে মাইকিং করছে পুলিশ। সতর্ক করা হচ্ছে উপকূলবর্তী এলাকার মানুষকে। কেন সতর্ক করা হচ্ছে তার কারণ গত 3-4 বছরের মধ্যে এই রকম ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা আমাদের হয়েছিল। আমফানের কথা আপনাদের সবার মনে আছে। 20শে মে 2020 আমফান আছড়ে পড়েছিল। গত 3-4 বছরে এত বড় ঝড় পশ্চিমবঙ্গ বা এই গোটা এলাকার গোটা পূর্ব ভারতের মানুষ কিন্তু দেখেননি। আমফানের সেই ঝড়ের গতিবেগ কত ছিল? 146 কিলোমিটার প্রতি ঘন্টা ধেয়ে এসেছিল আমফান ঝড়। এবং কোথায় কোথায় আমফানের প্রভাব পড়েছিল? এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানেই কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল আমফানের। যেমনটা এখনো আশঙ্কা করা হচ্ছে যে এই রেমাল যদি আছড়ে পড়ে তার প্রভাবও কিন্তু এই জেলাগুলোতেই সবচেয়ে বেশি পড়বে। শুধু আমফান নয়, আয়লার কথাও অনেকের মনে থাকবে, যদিও আয়লা আরেকটু আগে এসেছিল। 2009 সালের 25শে মে আয়লা আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গের বুকে। গোটা দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গিয়েছিল। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা, 24 পরগনা, এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে। অর্থাৎ আমরা বারবার দেখছি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উপকূলে যত ঝড় আছড়ে পড়ে সেই ঝড়গুলোর সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়ে এই অঞ্চলেই সবচেয়ে বেশি, এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি প্রভাব তাদের পড়ে। এবং আয়লা আছড়ে পড়েছিল প্রায় 135 কিলোমিটার বেগে। এবার কিন্তু রেমাল যদি আছড়ে পড়ে, যে অঞ্চলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, তার গতিবেগও কিন্তু ঘন্টায় 135 কিলোমিটার বেগই হবে। এবং ফলে এটা যে যথেষ্ট আশঙ্কার বিষয় এবং সতর্ক থাকার যে দরকার রয়েছে সেটা স্পষ্ট এখন থেকেই বোঝা যাচ্ছে। সৃজিতা, একেবারে। আর এখান থেকে তো আশঙ্কা তৈরি হচ্ছে যে যেভাবে আয়লার প্রভাব পড়েছে এখানে, যেভাবে আমফান আমাদের আতঙ্ক এখনো আমাদের মধ্যে রয়েছে, রেমালও কি একইভাবে ভয়াবহ হবে? সুজীব কর আবহবিদ কি বলছেন শুনুন একবার। সুন্দরবন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় ক্রস করে কলকাতার পূর্ব প্রান্ত দিয়ে নদিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাতের প্রাবল্য থাকবে তুলনামূলকভাবে অধিক। ঝড়ের প্রভাব থাকবে 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার উইথ গাস্টিং স্পিড 70 থেকে 75 কিলোমিটার পার আওয়ার। জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা থাকছে। সেই কারণের জন্য উপকূলবর্তী অঞ্চলটা কিন্তু একেবারেই সেফ জায়গার মধ্যে থাকছে না। এই সাইক্লোনের টিপিক্যাল নেচারটা হলো ল্যান্ডকে টাচ করার পরে এই সাইক্লোন ছড়িয়ে পড়বে প্রায় 1700 কিলোমিটার। অর্থাৎ একদিকে রয়েছে ওড়িশা, মাঝখানে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং ডান দিকে রয়েছে মায়ানমার।
অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে ঈশানদেব যে আতঙ্কের নাম রেমাল এবং সতর্ক হতে হবে। সর্বোপরি এই রাজ্যের যা পরিস্থিতি আমরা দেখেছিলাম গাছটা ভেঙে যাওয়ার পর যেভাবে সেটাকে ঠিক করতে সময় লেগেছিল, আশা করি সেই ঘটনার পুনরাবৃত্তি এবার হবে না। আশা করা যায় এই রাজ্যের প্রশাসন আমফান বা আয়লার থেকে শিক্ষা নিয়ে কতটা প্রস্তুত হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে যদি রেমাল ওই প্রচণ্ড বেগে এখানে শেষ পর্যন্ত আছড়ে পড়ে। ঈশ্বরের কাছে সকলেই প্রার্থনা করছেন যাতে দুর্যোগ মানুষের বড় ক্ষয়ক্ষতি না করে, কিন্তু যে অংশে রেমালের আছড়ে পড়ার কথা এবং যে গতিবেগ নিয়ে রেমাল ধেয়ে আসছে তাতে কিন্তু আয়লা আর আমফানের সেই দুঃসহ স্মৃতি মনে আসছে। সৃজিতা, আমাদের এই ঝড়ের দিকে সারাক্ষণ নজর থাকবে আজ থেকে আগামীকাল, যতক্ষণ পর্যন্ত সমস্ত গতিবিধি নজরে রাখা সম্ভব আমরা আপনাদের কাছে আপডেট নিয়ে আসব। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি, এখানেই দেখতে থাকুন রিপাবলিক বাংলা।